মিসেস স্বাতি গুহ? হ্যাঁ বলুন। পুলিশ ইন্সপেক্টর সেন বলছি, দেখা করতে চাই। কি ব্যাপারে বলুন? আপনার দাদা জয়কুমার প্রসাদের ব্যাপারে। এটা আমার দাদা নয়। কে এটা? মিসেস স্বাতি গুহ, অক্টোবর 2005-এ পেরোলো বেরোনোর পর থেকে আপনার দাদা নিখোঁজ। আমি জানি যে ও নিখোঁজ। আমি এটাও জানি যে ওর জন্য পুলিশ আর জেল অথরিটিকে খুবই হ্যারাস হতে হয়েছে। কিন্তু আপনারা কি ভাবতে পারছেন যে এটার জন্য ওর ফ্যামিলিতে কি হয়েছে? একটা জোয়ান ছেলে হারিয়ে গেলে তার বাড়ির লোকেদের ওপর দিয়ে কি যায়, তার বোনের কি মানসিক অবস্থা হতে পারে। আর আপনি একটা অচেনা লোকের ছবি এনে বলছেন এটা আমার দাদা জয়। এটা আমার দাদা জয়। বিশ্বাস করুন, আমি জানি না ও কোথায় আছে। কিছুদিন পর্যন্ত তো আমরা ভাবতেও পারছিলাম না যে ও কোথাও চলে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা এটা মেনে নিলাম যে হয়তো ও আর বেঁচেই নেই। বুঝতে পারছি না ব্যাপারটা কি। এমন এক ষড়যন্ত্র যার কিনারাই নেই। ব্যাপারটা খুব পরিষ্কার স্যার। জয়কুমার প্রসাদের বাবার পোস্টটা দেখুন। এমন বাবা ছেলের জন্য কি না করতে পারে। স্যার, আমি কেসটা নিয়ে অনেক স্টাডি করেছি। বাবা ছেলেকে প্যারোলে বাইরে আনার জন্য কি না করেছে, সব কিছু। আর শেষে দেখা গেল ছেলে বাইরে বেরিয়ে এসে কয়েকদিনের মধ্যেই ও গা ঢাকা দিয়ে দিল। তুমি বলতে চাইছো ওর পরিবার সবকিছু জানতো? নাম বদলানো, নাম বদলিয়ে নতুন শহরে থাকা, সবকিছুই? ইয়েস স্যার, কিন্তু আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই। আমি এটা মানতেই পারবো না যে ফ্যামিলির কেউ কিচ্ছু জানে না। স্যার, জয়কুমারের বাবা নারায়ণ আর ওর বোন স্বাতীর উপর 24 ঘন্টা নজরদারি চলছে, কিন্তু এখন অবধি কোনো ক্লু হাতে আসেনি। আর ওই মিলিন্দ রেগে ও কোথায় এখন? স্যার, একটা ব্যাপার রয়েছে যার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। কি? স্যার, জয়কুমার প্রসাদ পালিয়েছিল 2005-এ, যাকে আমরা বেঙ্গালুরুতে দেখতে পাচ্ছি নতুন নাম নিয়ে। পিকেএনডি গ্রুপ জয়েন করার আগের 5 বছরও কোথায় ছিল? স্যার, যদি আমরা এই মাঝের কয়েকটা বছর দেখি তাহলেই হয়তো সব জানা যাবে। যতক্ষণ মিলিন্দ রেগেকে গ্রেফতার করা যাচ্ছিল না, এটা জানা খুবই মুশকিল হয়ে পড়েছিল যে সেই জয়কুমার প্রসাদ কিনা। যদিও এই ব্যাপারে অনেক সংকেত পাওয়া যাচ্ছিল। 8 বছর আগের জয়কুমার প্রসাদ আর এই মাঝের 8 বছরের মিলিন্দ রেগে, এই দুজনের অতীত নিয়ে তদন্ত হলো। আর তারপর একের পর এক এই কেসের জট খুলতে শুরু করলো। আর এই সত্যটা সামনে এলো যে আসামি শাস্তি থেকে বাঁচতে কি করেছিল। আমি ইন্টারভিউ নিয়েছিলাম ওর। আমার ওকে ভালো ক্যান্ডিডেটই মনে হয়েছিল, তাই তো অ্যাপয়েন্ট করেছিলাম। একটা জিনিস লক্ষ্য করেছেন কি? আপনার আশ্চর্য লাগেনি যে ওর বায়োডাটায় প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু নেই? আমাকেও বলেছিল যে ও পুনের কিছু কোম্পানিতে মার্কেটিংয়ের কাজ করেছে। আর সত্যি বলতে কি আমার এখন ঠিক মনে নেই। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ পার্সোনাল ইন্টারভিউ, তাই আমি ওর বায়োডাটাও ঠিক করে দেখিনি। আর ও কাজে জয়েন করার পরও ওর উপর কোনো সন্দেহ হয়নি, কারণ ও পারফেক্ট ছিল। তোমার সাথে কবে থেকে থাকতে শুরু করে? এখানে জয়েন করার 2 মাস পর থেকে। তার আগে কোথায় থাকতো? ঠিকঠাক তো জানি না, কিন্তু এরিয়াটার নাম জানি, গঙ্গানগর লেআউট। ওর লিজ শেষ হয়ে গেছিল, ও থাকার জন্য নতুন জায়গা খুঁজছিল। আর আমারও একজন রুম পার্টনার দরকার ছিল, তাই ও আমার সাথে থাকতে চলে এলো। গঙ্গানগর লেআউট খুব বড় এরিয়া স্যার, এখানে অনেকগুলো কলোনি রয়েছে। সমস্ত জেনারেল স্টোর আর মুদিখানার দোকানে খোঁজ করো। যদিও ওখানেই থাকতো তাহলে ওই সব দোকান থেকে কিছু না কিছু নিশ্চয়ই আনিয়েছে। এখনকার জেনারেশন তো সবকিছু ফোনেই অর্ডার করে। স্যার, হ্যাঁ সেটি বল।
স্যার একটা খবর পেয়েছি, এখানকার এক দোকানদার বলছে মিলিন্দ রেগেকে চেনে। অ্যাড্রেস জানতে পেরেছিস? এই লোকটা দেখেছি তো ঠিকই, কিন্তু নামটা জানি না। প্রায় এখানে আসতো, আমার ছেলে ওর ফ্ল্যাটে মালপত্র দিয়ে আসতো। অ্যাড্রেসটা জানেন? গিরিজা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বারটা যতদূর মনে হচ্ছে 8301। হ্যাঁ 8301। আমি বিল্ডিংটা গিয়ে দেখেছি স্যার, মিলিন্দ রেগে ওখানে ভাড়া থাকতো। অ্যাড্রেস হলো 8301 গিরিজা অ্যাপার্টমেন্ট। ওর মালিক এখন ওখানেই থাকে। দারুণ, এবার তুই হোটেলগুলোতে নজর রাখ। ঠিক আছে স্যার। মাসের এগ্রিমেন্ট ছিল, আমরা তো কোচিতে ছিলাম, তারপরে আমরা এখানে এলাম। আমাদের ওই ছেলেটার পুরো ডিটেলস চাই। ও কোথা থেকে এসেছিল, ওর ব্যাকগ্রাউন্ড কি? ও সব তো বলতে পারবো না স্যার, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল স্যার। ভাড়া একদম সময় দিত, কোনোদিন দেরি করেনি। আর কিছু জানি না স্যার। আপনি একটা কাজ করুন, আমার ওই প্রতিবেশী হেগড়ে, ওর সাথে কথা বলুন। ও নিশ্চয়ই ওর সাথে কথা বলেছে। নমস্কার শিবান্না। নমস্কার। ও আমার ভাড়াটে ছিল না মিলিন্দ, হ্যাঁ, ওর সম্বন্ধে কিছু জানতে চাইছেন ওনারা। ভেরি গুড বয়। পুনে থেকে ওর আঙ্কেল আন্টি আসতো ওর সাথে দেখা করতে। ওনাদের আপনি দেখেছেন? হ্যাঁ, দু একবার দেখেছি। এটাই কি তাদের ছবি? ঠিক মনে নেই, এরাও হতে পারে। স্যার, হয় ওর মা বাবা, না হলে সুরেশ মাধবন আর ওর স্ত্রী কাবেরী মাধবন। ও পেরোলে ছাড়া পাওয়ার পর এই মাধবনদের বাড়িতেই ছিল না? হ্যাঁ স্যার, সরকারি অফিসার, আহমেদাবাদে থাকে। স্যার, আমার ক্লায়েন্ট মিস্টার নারায়ণ প্রসাদ ওনার ছেলে জয়কুমার প্রসাদের প্যারোলের জন্য তৃতীয়বার অ্যাপিল করেছেন। জয়কুমারের মা খুবই অসুস্থ স্যার। ছেলে জেলে যাওয়ার পর থেকে উনি খুব ডিপ্রেশনে আছেন। স্যার, নারায়ণ প্রসাদ একজন সিনিয়র লেভেলের সরকারি অফিসার, ওনার প্রতিপত্তি আছে। এক্ষেত্রে হতে পারে যে উনি নিজের ছেলেকে ছাড়িয়ে নিয়ে সরকারি কর্মচারীদের এতটাই চাপ দেবেন যাতে ছেলেকে দ্বিতীয়বার না জেলে আসতে হয়। স্যার, নারায়ণ প্রসাদ বাবুর স্ত্রী মালতী প্রসাদ এখন আহমেদাবাদে আছেন, আর উনি মিস্টার সুরেশ মাধবন বাবুর বাড়িতে আছেন। মিস্টার মাধবন একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসার। প্যারোলের সময় মিস্টার জয়কুমার ওনার বাড়িতেই থাকবেন। স্যার, আপনার কাছে আমার একটা আবেদন আছে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে প্যারোলটা মঞ্জুর করা হোক। আর যদি জেলের রেকর্ড দেখা যায় তো ওনার আচরণ খুবই ভালো ছিল স্যার। আপনি চাইলে জেলের রেকর্ডসগুলো চেক করতে পারেন। এই আদালত জয়কুমার প্রসাদকে 15 দিন প্যারোলে যাবার অনুমতি দিচ্ছে, এই শর্তে উনি এর মধ্যে আহমেদাবাদের বাইরে যাবেন না, আর প্রতি 2 দিন অন্তর পুলিশ স্টেশনে হাজিরা দেবেন। এই মিলেন রেগের ব্যাপারে কোনো একজনকে তো পেতেই হবে, কোনো একজনকে। ওর আঙ্কেল আন্টির কথাই ধরা যাক। ওর আঙ্কেল আন্টি যে পুনেতে থাকে না এটা তো 100% ঠিক। এখন প্রশ্ন এটাই যে কে আসতো আঙ্কেল আন্টি সেজে। আমি সুরেশ মাধবন আর তার স্ত্রীর সঙ্গে কথা বলছি। স্যার, আমার সন্দেহ হচ্ছে যে ওরা কিছুতেই মানতে চাইবে না যে এই কেসে ওদের কোনো হাত ছিল। আগেরবারও যখন আমরা জয়কুমার প্রসাদকে খুঁজছিলাম তখনও ওদের আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। এটা বলছি নভেম্বর 2005-এর কথা। আমি কলকাতা পুলিশকেও জয়ের মা বাবা আর বোনের উপর নজর রাখতে বলেছি। এই ব্যাপারে মিডিয়া ঝাঁপিয়ে পড়ার আগেই মিলিন রেগেকে আমাদের ধরতেই হবে। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে জেল হয়েছিল কেন? জানি না। জানি না এটা কি ধরনের উত্তর? আমি তো তোমাকে বললাম যে আমি একটা ভুল করেছিলাম, আর সেই ভুলের জন্য আমাকে যথেষ্ট মাসুল দিতে হয়েছে। আর সেই ভুলটা কি ছিল?
ভুল নয়, ক্রাইম। বললে যে তোমার জেল হয়েছিল আর কেসটা মেয়ে ঘটিত কেস ছিল। তুমি যদি আমাকে পরিষ্কার করে না বলো তাহলে আমি কি বুঝবো? রেনু, ওই ফুলটা দিন রাত আমাকে তাড়া করে বেড়ায়। যদি আমি সময়টাকে পিছিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে সমস্ত কিছু পাল্টে দিতাম। তুমি পাস্টটাকে ভুলে গিয়ে কি এগিয়ে যেতে পারো না? আমি তো এটা বুঝতে পারছি না যে আপনারা কেন আমাকে বারবার এখানে ডাকছেন। আরে একই কথা আমি বারবার কেন বলবো? আমি জানি না কি হয়েছে, কোথায় গেছে ও, ব্যাস গায়েব হয়ে গেছে। আপনি আহমেদাবাদ পুলিশকে দিয়ে ভেরিফাই করাতে পারেন। 2005 ডিসেম্বরে আমাকে এই প্রশ্নটা ওরা বারবার করেছিল। আমার জবাব তখন যা ছিল আজও তাই। মিস্টার প্রসাদ, মিলিন্দ রেগে কোথাও লুকিয়ে আছে, ওকে ধরতে পারছি না। তো আমি কি করব? ও আমার ছেলেই নয়। ও লুকিয়ে থাকুক, গায়েব হয়ে যাক, ধরা পড়ুক, তাতে আমার কি যায় আসে? বলুন তো, আমাকে আর কি জিজ্ঞাসা করবেন আপনারা? নাকি জোর করে আমাকে দিয়ে স্বীকার করাবেন যে ও আমার ছেলে? দেখুন ইন্সপেক্টর, আপনি যা রেকর্ড চেক করতে চান করতে পারেন। না আমি, না আমার স্ত্রী, আমাদের দুজনের মধ্যে কেউই কখনো বেঙ্গালুরুতে যায়নি। আর জয়কুমার প্রসাদের ব্যাপারটা হচ্ছে 21শে অক্টোবর 2005 ও আমাদের বাড়ি থেকে চলে যায়। আর সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওকে আর দেখিনি। আর আপনার কথা মতো ও কোর্ট অর্ডার অনুযায়ী 21 তারিখে হাজিরা দিতে গেছিল। এই আদালত জয়কুমার প্রসাদকে 15 দিন প্যারোলে যাবার অনুমতি দিচ্ছে, এই শর্তে উনি এর মধ্যে আহমেদাবাদের বাইরে যাবেন না আর প্রতি 2 দিন অন্তর পুলিশ স্টেশনে হাজিরা দেবেন। পরশু তোমার প্যারোলের শেষ দিন, তোমাকে ঠিক 10টায় রিপোর্ট করতে হবে। তারিখটা মনে রেখো, 23শে অক্টোবর। ও 21 তারিখে এখান থেকে বেরিয়েছিল, আমাদের বলেছিল পুলিশ স্টেশন যাচ্ছে। ও 21 তারিখে আমাদের কাছে এসেছিল আর আমি ওকে বলেছিলাম 23 তারিখ সকাল 10টায় রিপোর্ট করে সারেন্ডার করতে হবে। ও কোথায় মাধবন স্যার? দুপুর 3টে বেজে গেল। ও তো পরশু বাড়ি ফেরেনি। দেখুন মাধবন স্যার, আপনি একজন সিনিয়র অফিসার, আপনি বুঝতে পারছেন যে যদি জয় ফিরে না আসে তাহলে আমরাও বিপদে পড়ব এবং আপনিও। কিন্তু আমি তো ভেবেছি ও 21 তারিখে নিজেকে সারেন্ডার করে দিয়েছে। আপনার মনে হলো, আপনার এটা মনে হলো যে ও 21 তারিখে সারেন্ডার করে দিয়েছে? এটা কখনো হতে পারে যে ও আপনাকে না বলে সারেন্ডার করে দেবে? ছাড়ুন, আমাকে এটা বলুন যে ওর বাবা মা কোথায়, মানে মিস্টার নারায়ণ প্রসাদ আর মিসেস মালতী প্রসাদ। ওনারা তো 1 সপ্তাহ আগেই চলে গেছেন। জয় খুবই ডিপ্রেস থাকতো, জেলে যাওয়ার নাম শুনলেই ওর কিছু একটা হয়ে যেত। ও এটাই ভাবতো যে ও কিছুদিনের জন্য ফ্রি। আমরা ওর কাউন্সিলিংও করিয়েছিলাম। জয় এখানে নেই। এটা কি হচ্ছে মিস্টার নারায়ণ প্রসাদ? ছেলে নিরুদ্দেশ আর আপনারা কেউই জানেন না যে ও কোথায় গেছে? আমরা সত্যি বলছি, আমরা জানি না যে ও কোথায়। অনেক সহ্য করেছি আমি। আমার ছেলেকে জেনে বুঝে ফাঁসানো হয়েছে, নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি ভোগ করছিল। এখনো কোথায় আছে ওই জানে। আমরা তো ওর সঙ্গে আহমেদাবাদে 1 সপ্তাহ কাটিয়ে ফিরে এসেছি। তারপর কি হয়েছে বলতে পারবো না। ওর সাথে যা যা ঘটনা ঘটেছিল তার জন্য ও ডিস্টার্ব ছিল, মেন্টালি ডিস্টার্বড। স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি জানি আপনি একজন সিনিয়র লেভেলের অফিসার,
আপনার সব জায়গায় কানেকশন আছে, আর আমাদের কাছে অনেকগুলো কারণ রয়েছে এটা মানবার জন্য যে আপনি আমাদের সঙ্গে কোনো গেম খেলছেন। আপনার ছেলেকে গ্রেপ্তার করা আমার ডিউটি, আর ওকে ওর সঠিক জায়গা দেখাতে আর সঠিক ঠিকানায় পৌঁছে দিতে আমি কোনো ত্রুটি রাখবো না। তুমি কার সাথে কথা বলছো জানো তো? জানো তো আমার পজিশনটা কি? স্যার, আমি জানি যে আমি আপনার তুলনায় অনেক জুনিয়র, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের সাথে আর আইনের সাথে ঘরে বসে ফুটবল খেলবেন। চলো। আমার এই পরিবারের সবার ফোন কল হিস্ট্রি চাই। গত 15 দিনে ওরা কোথায় কোথায় কার কার সঙ্গে কথা বলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে জয়কে পালাবার জন্য এদেরই হাত রয়েছে। হ্যালো, দিস ইজ স্বামীনাথন হিয়ার। গুড আফটারনুন স্যার। তোমার সাহস হলো কি করে মিস্টার প্রসাদের মতন সিনিয়র অফিসারের সাথে তোমার এইভাবে কথা বলা? তুমি কি মনে করো উনি একজন এলিতেরি রাস্তায় ঘোরা লোক? ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার, আমি জানি উনি কে এবং কোন লেভেলের লোক, কিন্তু স্যার আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওনার ছেলে জয়কুমার প্রসাদ, যে কিনা প্যারোলে পালিয়ে গেছে। তো এটা থেকে কি প্রমাণিত হয়? তাতে কি মিস্টার প্রসাদের হাত আছে? স্যার, আমি তদন্ত করছি, কিন্তু স্যার আপনার মনে হয় না যে সন্দেহিত সবার আগে ওনার পরিবারের দিকে যাওয়া উচিত? মিস্টার নারায়ণ প্রসাদ কতখানি চেষ্টা করেছিলেন এই প্যারোলের জন্য, আর সিউরিটি উনিই দিয়েছিলেন। আর যখন ওনার ছেলে এলো না, তাহলে সন্দেহের তীর ওনার দিকে যায় না? লিসেন গোয়েল, পরের বার কোনো সিনিয়র অফিসারের বাড়িতে যাওয়ার আগে তুমি তোমার সিনিয়র অফিসারের পারমিশন নেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? আর আমি এই কেসটাকে অনেক দূর নিয়ে যাব, মনে রেখো। স্যার, 3 সপ্তাহ হয়ে গেছে জয়কুমার প্রসাদ গায়েব হয়েছে। ওনার পিতা নারায়ণ প্রসাদ, যিনি সিনিয়র গভর্নমেন্ট অফিসার, উনি ওনার ছেলে সিওরিটি দিয়েছিলেন। এখন হাত ছেড়ে ফেলে বলছেন উনি নাকি এই ব্যাপারে কিছুই জানেন না। পুলিশকে ফুটবলের মতো এদিক ওদিক নাচানো হচ্ছে, কেউ কোঅপারেট করতে রাজি নয়। এখন এক্ষেত্রে আশঙ্কা হচ্ছে যে জয়কুমার প্রসাদের গায়েব হওয়াতে তার পিতার হাত আছে। কিছু প্রভাবশালী লোক আইন নিয়ে ছেলে খেলা করছে। এই আদালত মিস্টার নারায়ণ প্রসাদকে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে এবং ওনাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে উনি এই কোর্টকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আইনকে সহযোগিতা করাটাই ওনার কর্তব্য। বাবার ফোনটা সুইচ অফ বলছে। আমাদের কাছে ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, কিন্তু আমরা জানি না যে উনি কোথায়। স্যার আপনি কোথায় ছিলেন? স্যার আমাদের জানার আপনি কোথায় ছিলেন? স্যার কোথায় ছিলেন? আপনার ছেলে কোথায়? আপনি কোথায় ছিলেন? বলুন স্যার, আমরা বলুন আমাদেরকে। এই প্রশ্নের উত্তর জানতে চাই স্যার, বলুন কোথায় ছিলেন? স্যার প্লিজ কিছু বলুন স্যার। স্যার আমাদের বলুন আপনি কোথায় ছিলেন? স্যার আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? স্যার আপনার ছেলে কোথায় আছে? স্যার আমরা জানতে চাই স্যার, আপনি কোথায় ছিলেন? যেতে পারেন না আপনি? প্লিজ জানেন আপনি কি আপনার ছেলে কোথায় আছে? স্যার আপনি কি জানেন? আমি জানি না ও কোথায় গেছে, কোথায় আছে, আছে বা নেই আমি কিচ্ছু জানি না। যদি আমি নির্দোষ না হতাম তাহলে আমাকে আবার সার্ভিসে জয়েন করতে দেওয়া হতো না, আমি আমার রিটায়ারমেন্টের বেনিফিটও পেতাম না। আমার বিরুদ্ধে কোনো কিছু সাব্যস্ত হয়নি। মাই ডিগনিটি ইজ ইনট্যাক্ট। আমি আমার ছেলের সম্পর্কে কিচ্ছু জানি না।
হ্যাঁ রে শেট্টি, কোনো খবর পেলি নাকি? স্যার শুনলে আপনি লাফিয়ে উঠবেন। এখানে একটা হোটেল আছে, সেই হোটেলের রুম বয়ের পকেটটা একটু গরম করতেই ও আমাকে সব বলে দিল। স্যার ওই হোটেলে এক কাস্টমার আছে যে 3 দিন ধরে রুমের বাইরে বেরোয়নি। হোটেলের নাম আর রুম নাম্বারটা বল। এই মুহূর্তেও আমাদের হেফাজতে আছে, তবে গোঁ ধরে আছে যে ও জয়কুমার প্রসাদ নয়। অবশেষে মিলিন্দ রেগেকে পুলিশ গ্রেফতার করলো, কিন্তু এখনো অনেকগুলো বিষয় ছিল যেগুলোর পরস্পরের সঙ্গে মেলা খুবই জরুরি ছিল। অনেকগুলি গিঁট খোলা বাকি ছিল। এটা প্রমাণ করা বাকি ছিল যে মিলিন্দ রেগেই জয়কুমার প্রসাদ। মিলিন্দ বারবার একটা কথাই বলছিল যে না ও জয়কুমার প্রসাদ, না ও এই নামের কোনো ব্যক্তিকে চেনে। আমার নাম মিলিন্দ রেগে, আর আমি কোনো জয়কুমার প্রসাদকে চিনি না। তোর মা বাপ বোন সব এসেছে, তাদের তো চিনিস। বাবা নারায়ণ প্রসাদ, মা মালতী প্রসাদ আর তোর বোন সাথীকে। এরা আবার কারা? আমি এদের মধ্যে কাউকে চিনি না। স্যারের কাছে সমস্ত সার্টিফিকেটগুলো কলকাতার, আর সবকটায় নাম রয়েছে জয়কুমার প্রসাদ। চমৎকার, পেট চাপড়ানো উচিত ওর। তা সত্ত্বেও কিছুতেই মানতে চাইছে না ও। বুক বাজিয়ে বলছে যে ও জয়কুমার প্রসাদ নয়। আমাদের এই সমস্ত ডিটেলসগুলো খুঁজে বার করতে হবে, যেটা থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে ওই আসলে জয়কুমার প্রসাদ। এই হলো জয়কুমার প্রসাদের আইডেন্টিফিকেশন মার্কস, এই যেগুলো আমাদের রেকর্ডে আছে, আর এটা ওর স্বাক্ষর। ও এখনো নিজেকে মিলিন্দ রেগে প্রমাণ করার চেষ্টা করছে। লেটস সি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তোমার রিটেন স্টেটমেন্ট দরকার। রাইট আর্মার পিঠের চিহ্ন জয়কুমার প্রসাদের সঙ্গে মিলে যাচ্ছে। ও খুব চালাক। ও 8 বছরের মধ্যে নিজের হ্যান্ডরাইটিং বদলানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু এখনো কিছু লেটার্স, কার্ডস এর থেকে পরিষ্কার বোঝা যায় যে আসলে এই হ্যান্ডরাইটিংটা জয়কুমার প্রসাদেরই। মিলিন্দ রেগে ওরফে জয়কুমার প্রসাদ, আমাদের কাছে পাকা প্রমাণ আছে যে তুই জয়কুমার প্রসাদ। এখনো বুক ঠুকে বলবি যে তুই জয়কুমার প্রসাদ নয়? হ্যাঁ, স্যার আপনার কাছে একটাই আবেদন যে আমার ক্লায়েন্ট নির্দোষ। উই উড লাইক টু এন্টার দ্য প্রিয়েস নট গিল্ট। মিস্টার জয়কুমার প্রসাদ আর মিস অ্যালিস স্মিথের মধ্যে সেদিন যা কিছু হয়েছিল সেটা এদের দুজনেরই স্বইচ্ছাতেই হয়েছিল, মানে সজ্ঞানেই হয়। মিস অ্যালিস স্মিথ আমার ক্লায়েন্ট মিস্টার জয়কুমার প্রসাদকে বদনাম করতে চান, কারণ উনি জানেন
যে উনি রেপিউটেড ফ্যামিলি থেকে বিলং করেন। আমাদের কাছে সঠিক প্রমাণ আছে যার দ্বারা প্রমাণিত হয় যে জয়কুমার প্রসাদ মিস অ্যালিস স্মিথের সাথে যা করেছেন তা জবরদস্তি ছিল। আর এই কথা আমি শুধু মিস অ্যালিস স্মিথের বয়ানের ভিত্তিতে বলছি না, বরং ব্যাপারটা মেডিকেলি প্রুভড। এই নিন স্যার, আমি আমার সাক্ষী পেশ করার অনুমতি চাইছি। স্যার 2005 সালের 15ই ফেব্রুয়ারি আমি ম্যাডামকে খাবার সার্ভ করেছিলাম, আর পরের দিন সকালে আমি যখন ক্লিনিং করতে যাই তখন স্যার খাবারটা একইভাবে পড়েছিল। রুম সার্ভিস ম্যাডাম। হ্যালো ম্যাম। স্যার ম্যাডামকে খুব চিন্তিত দেখাচ্ছিল। মেঝেতে ল্যাম্প আর কাচের গ্লাস ভেঙে পড়েছিল, চারিদিকে কাঁচ ছড়িয়েছিল। স্যার আমি গিয়ে হোটেল ম্যানেজারকে খবর দিলাম। রুম বয় শৈলেশ ওখানে যা দেখেছে ও আমাকে এসে বলে, তারপর আমি আরেকজনকে কাজ পরিষ্কার করতে পাঠাই। আপনার ক্লিনিং স্টাফ পরাগ ফিরে এসে আপনাকে কি বলেছিল? প্রায় বিকেল 4টের সময় পরাগ এসে বলল যে ও মিস্টার জয় আর ম্যাডাম অ্যালিসের মধ্যে কিছু নিয়ে ঝগড়া হতে শুনেছে। অ্যালিস এবার আমাদের সুরাতের জন্য বেরোতে হবে। উই হ্যাভ বুকিংস। স্যার জয় স্যার খুব ঘাবড়ে ছিলেন, তারপর ম্যাডাম দরজা খুললেন। অ্যালিস আমাদের কথা বলা উচিত। I'm really sorry for what happened. It didn't happen. তুমি আমাকে চোর করেছিলে, আমি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। I was out of my senses, Alice. Please, Alice. স্যার ম্যাডামের ইংরেজি তো আমি ঠিকঠাক বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছিলাম যে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়েছে। আর স্যার সকাল থেকেই হোটেলে কানাঘুষো চলছিল যে ম্যাডামের রুমে রাতে কিছু একটা হয়েছিল। আর তারপর আমি গিয়ে ম্যানেজারকে বলে দিলাম, আর তারপর পুলিশ চলে আসে। মিস অ্যালিস স্মিথ, আপনি ক্লেম করেছেন যে জয় আপনাকে ফোর্স করেছিল, ইজ ইট? Yes, that's right. আচ্ছা, আপনি তো ওকে ডিনারের জন্য আপনার রুমে ডেকেছিলেন। Yes. And then you offered him wine. Right. Why didn't you shout? I mean, জয় যখন আপনাকে ফোর্স করছিল, you could have screamed. আপনি বলুন আপনি কেন হেল্প চাইলেন না? He was accompanying me as a friend. ও স্টিভকেও জানতো। স্টিভ আসতে পারলো না, so জয় বলল কি ও আসবে। We stayed in separate room. Yes, আমি ওকে ডেকেছিলাম ডিনারের জন্য। Just because আমি ওর সাথে ডিনার করতে চেয়েছিলাম, and we are friends. আর তাই জন্যই ডেকেছিলাম। I had a bottle of wine. তাই আমি ওকে ওয়াইন অফার করেছিলাম। Because আমরা দুজনের বন্ধু। আমি কখনো এটা ইমাজিনই করিনি কি একটা বন্ধু এরকম করতে পারে। I can't. আমি ওকে several time আটকানোর চেষ্টা করেছি, but he is continuing because he was out of his senses. I too had a glass of wine. আমি তাই ওকেও দিয়েছিলাম, শুধু একটু রিল্যাক্সের জন্য। He was powerful. ও কোনো কথাই শোনেনি। He overpowered me. I couldn't shout. If I couldn't shout, it doesn't mean যে ও যা করেছে সেটাকে আমি কনসিডার করেছি। জয়কুমার প্রসাদ নিজের সপক্ষে যা বলেছেন তা হলো ওনাদের মধ্যে যা ঘটেছে স্বইচ্ছায় ঘটেছে, যেটা সত্য নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জয়কুমার প্রসাদের ওপর যে অভিযোগ সবটাই সত্য। এই কোর্ট আসামি জয়কুমার প্রসাদকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আমি জয়কুমার প্রসাদ। বহু বছর আগে আমি একটা ভুল করেছিলাম, আর তার শাস্তি ভোগ করার ক্ষমতা আমার ছিল না। আমি যা কিছু করেছি আমি সেটা করতে চাইনি। আমি তো সজ্ঞানেই ছিলাম না।
আর আমি যা কিছু করেছি আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি ক্ষমা প্রার্থী। আমারই ছেলে জয়প্রসাদ। স্ট্রেঞ্জ, আনবিলিভেবল, আনথিঙ্কেবল। এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের সঙ্গে এসব হয়েছে। আই নো, কিন্তু এরকমই হয়েছে। আর এখনো আমরা এটাই জানি না যে লেটারটা কে পাঠিয়েছিল। আট বছর ধরে একটা লোক একটা নতুন নাম, একটা নতুন পরিচয় নিয়ে একটা নতুন জীবন কাটালো, যতক্ষণ না কোনো একজন ব্যক্তি ওর মুখোশ খুলে দেবার সংকল্প নিয়েছিল। মিলিন্দ বলেছে যে ওর পরিবারের কেউই নাকি ওর নতুন পরিচয় জানতো না, না ওর মা, না ওর বাবা, না বোন। ওর বয়ান অনুযায়ী ওরা সকলে নির্দোষ। আর এখনো পর্যন্ত পুলিশের তদন্ত থেকে এটাই উঠে এসেছে যে না শুধু মিলিন্দ ওরফে জয়কুমার প্রসাদের বাবা, বরং ওর গোটা পরিবারই নির্দোষ। কিন্তু প্যারোলে ছাড়া পাওয়া জয় হঠাৎ উধাও হলো কি করে? এটা কি করে সম্ভব হলো যে এত সহজে ও নিজের নাম, নিজের পরিচয় বদলে ফেললো আর অন্য শহরে একটা নতুন জীবন শুরু করলো? কে ওকে আশ্রয় দিল? কে ওকে সাহায্য করলো? কে ওকে বাঁচালো? নাকি আমরা ধরে নেব অনেকে জড়িয়েছিল? জয়কুমার প্রসাদ থেকে মিলিন্দ রেগে হবার মাঝের বছরগুলোয় কে ওকে সাহায্য করেছিল? এটা বিশ্বাসের বাইরে, ভাবনার বাইরে। কিন্তু এটা কোনো লেখকের কল্পনা নয়। ক্ষমতা, পদাধিকার আর ক্ষমতার প্রভাবে সেই কাজ করানো যায় সাধারণ মানুষ যা ভাবতেও পারে না। সাধারণ মানুষ কি করতে পারে? প্রশ্ন। ইয়েস, সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে। আর যদি উত্তরের জায়গায় নীরবতা পায়, তাহলে নীরব থেকে সেই নীরবতাকেই উত্তর বলে মেনে নেয়। এই রেপ কেস ট্রায়াল সেই কেসগুলোর একটা যেটায় খুব কম সময়ের মধ্যে রায় দেওয়া হয়েছিল। কিন্তু এমন সব কেসে কেন হয় না? এই প্রশ্ন সমস্ত লোকের মনে রয়েছে, তা সে প্রশ্ন করুক বা না করুক। মিলিন্দ রেগের বিরুদ্ধে নতুন চার্জ আনা হয়েছে, নকল পেপার তৈরি করার আর জালিয়াতি করার। এই কেসের চার্জশিট এখনো ফাইল হয়নি, আর এই কেসে শুনানির তারিখও ঠিক হয়নি। কিন্তু এমন কেন হয়েছে, এই প্রশ্নের উত্তরও আমাদের কাছে নেই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, হয়তো আপনাদের আর আমাদের প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, কিন্তু আপনি আর আমি প্রশ্ন করেই যাব। জয় হিন্দ।